রাশিয়া এখন কেবল পর্যটনের দেশ না, বরং কর্মসংস্থানেরও একটি বিশাল ক্ষেত্র। বিশেষ করে যাদের স্কিল কম বা একেবারেই নেই, তাদের জন্যও আছে নানান ধরনের কাজের সুযোগ। আজকের ভিডিওতে আমরা জানব কোন কাজগুলো রাশিয়াতে সবচেয়ে বেশি চাহিদা, এছাড়া কাজের পরিবেশ কেমন এবং বেতন কাঠামো কেমন সেই সম্পর্কে। তো ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখলে আপনি জানতে পারবেন রাশিয়ার চাকরির বাস্তব চিত্র। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই খুবই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি ইউটিউব চ্যানেল KQ ডেইলি ভিডিওতে। তো বরাবরের মতোই আরও একটি দুর্দান্ত নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, সাথেই থাকুন। আজকের ভিডিওতে আমরা রাশিয়ার কাজকর্মের ব্যাপারে আমরা 5টি বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা জানব রাশিয়াতে নন স্কিলড কী কাজের সুযোগ রয়েছে। এছাড়া রাশিয়াতে কাজের পরিবেশ কেমন, কত ঘন্টা কাজ করতে হয় সেই সম্পর্কে। আর অনেকেই জিজ্ঞেস করেন যে রাশিয়াতে ফুড ডেলিভারি বা রেস্টুরেন্টে, এছাড়া যদি ফ্যাক্টরিতে কেউ কাজ করে তাহলে তাদের বেতন কাঠামো কেমন হয়। আবার আরও অনেকেই জিজ্ঞেস করে থাকেন যে রাশিয়াতে কাজের ক্ষেত্রে কি সুযোগ সুবিধা পাওয়া যায়। এছাড়া কর্মচারীরা কতদিনের বাৎসরিক ছুটি পায় সে সম্পর্কেও জানবো। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, শেয়ার করে দিন, অন্যদের দেখার সুযোগ করে দিন। আর কে কোন দেশ থেকে দেখছেন বা কোন শহর থেকে দেখছেন কমেন্ট বক্সে জানিয়ে দিন। ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর এবং ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, জয়েন করুন। চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। বর্তমানে রাশিয়া আসলে অনেক বাংলাদেশিদের জন্য এক সম্ভাবনাময় কর্মক্ষেত্র হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে যারা ইউরোপ বা মধ্যপ্রাচ্যে না গিয়ে একটু ভিন্ন পথে কাজ খুঁজছেন, তাদের জন্য কিন্তু রাশিয়া এখন অনেক ধরনের সুযোগ তৈরি হয়েছে। তো প্রথমে আমরা জেনে নেব যে রাশিয়াতে নন স্কিলড কাজের জন্য আসলে কি ধরনের কাজের সুযোগ এখানে পাওয়া যাবে। প্রথমত রাশিয়াতে বর্তমানে নন স্কিলড কাজের প্রচুর চাহিদা রয়েছে, বিশেষ করে নির্মাণ কাজ, এছাড়া পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী, হাউসকিপার, ওয়্যার হাউস সহকারী, আবার রেস্টুরেন্টে কেউ ক্লিনার বা সেলসম্যান হিসেবেও কাজ করতে পারবে। বর্তমানে বাংলাদেশ, পাকিস্তান, এছাড়া মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে কিন্তু স্টুডেন্টরা অথবা কাজের জন্য কিন্তু রাশিয়াতে আসছে। এছাড়া রাশিয়াতে কিন্তু সুপার মার্কেটগুলোতে হেল্পার হিসেবেও কাজ করা যায়, কিংবা ফ্যাক্টরিতে প্যাকিং ও লোডিং আনলোডিং কাজেও প্রচুর লোক প্রয়োজন। এই ধরনের কাজের জন্য সাধারণত কোনো বিশেষ ট্রেনিংয়ের প্রয়োজন হয় না, তবে কিছু বেসিক কাজ শেখানো হয় চাকরির শুরুর দিকে। তবে এক্ষেত্রে রাশিয়াতে কাজ করার ক্ষেত্রে কিন্তু রাশিয়ান ভাষাটা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যদি রাশিয়ান ভাষা জানেন তাহলে সহজেই আপনি পরিবেশের সাথে খাপ খেয়ে নিতে পারবেন। এছাড়াও আপনার কাজের পরিবেশেও আপনি সহজে মানিয়ে নিতে পারবেন, আপনার প্রমোশনও দ্রুত হবে এবং আপনার কাজের স্টেবিলিটিও বেড়ে যাবে। এখন একটি কথা বলে রাখি, যারা রাশিয়ান ভাষা শিখতে আগ্রহী তাদের জন্য একটি ভাষা কোর্স ডিজাইন করা হয়েছে এবং কোর্সটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে আপনারা সহজভাবেই রাশিয়ান ভাষাটি শিখতে পারেন। যারা রাশিয়ান ভাষা শিখতে চান তারা অতি দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে KQ ল্যাঙ্গুয়েজ কোর্স লিখে মেসেজ করুন এবং আমাদের এই ভাষা কোর্স সম্পর্কে বিস্তারিত তথ্য আপনারা পেয়ে যাবেন। এখন জেনে নিব যে রাশিয়াতে কাজের পরিবেশ কেমন, কত ঘন্টা কাজ করতে হয় সে সম্পর্কে। আসলে রাশিয়ার কাজের পরিবেশ নির্ভর করে আপনি কোন খাতে কাজ করছেন তার উপরে। তবে সাধারণভাবে বললে বিভিন্ন ফ্যাক্টরি অথবা যদি রেস্টুরেন্টের কথা চিন্তা করেন বা ফুড ডেলিভারির মতো নন স্কিল কাজগুলোতে কাজের সময় একটু বেশি দিতে হয়। এখানে আবার নিরাপত্তা এবং নিয়মকানুন মেনে চলতে হয়। সাধারণত দৈনিক 8 ঘন্টা থেকে 12 ঘন্টা পর্যন্ত আপনি কাজ করতে পারবেন। তবে অনেকে ওভারটাইম করেন বাড়তি ইনকামের জন্য। রাশিয়ার বিভিন্ন শহরে বিভিন্ন ধরনের ফ্যাক্টরি রয়েছে। এই ফ্যাক্টরিগুলোতে যারা কাজ করে তাদেরকে কিন্তু ভালো নিরাপত্তা সরঞ্জাম দেওয়া হয়। এছাড়া নিয়মিত বিরতি দেওয়া হয় এবং খাবারের সুযোগ সুবিধা থাকে। রেস্টুরেন্টে কাজ করলে শিফটে কাজ করতে পারবেন, অর্থাৎ কেউ চাইলে সকালে অথবা বিকালে, আবার কেউ রাতেও কাজ করতে পারবেন। কারণ অনেক শহরেই 24 ঘন্টায় কিছু রেস্টুরেন্ট খোলা থাকে, সেখানে কিন্তু স্টুডেন্ট তারা অথবা কর্মচারীরা তারা পার্ট টাইম কাজ করতে পারবেন, অথবা কেউ সকালের ব্যাচে কাজ করতে পারবেন, বিকালের ব্যাচেও কাজ করতে পারবেন। ইদানিং রাশিয়াতে আরেকটি চাকরি খুবই জনপ্রিয় হচ্ছে, সেটি হচ্ছে ফুড ডেলিভারি। এটা অনেক ছোট মানের কাজ মনে হতে পারে, কিন্তু আসলে কিন্তু এই ফুড ডেলিভারি করে অনেকে অনেক টাকা ইনকাম করতে পারবেন। তবে ফুড ডেলিভারিতে সময় নির্ভর করে অর্ডার আর এলাকার উপরে। অনেকে বাইক বা সাইকেল ব্যবহার করেন, যা কিছুটা শারীরিকভাবে কষ্টকর হলেও ইনকাম ভালো হয়।
তবে মোটামুটি সবার জন্য একটা কাজের নিয়মাবলী থাকে এবং সেটা মেনে চললেই সমস্যা আর হয় না। এখন জানবো যে ফুড ডেলিভারি অথবা যদি রেস্টুরেন্ট বা ফ্যাক্টরিতে কাজের বেতন কেমন হয় সে সম্পর্কে। আমাকে অনেকেই প্রশ্ন করে যে রাশিয়ার যদি ফুড ডেলিভারিতে যাই আমরা বা কোনো রেস্টুরেন্টে কাজ করি তাহলে কেমন বেতন পাবো। রাশিয়াতে নন স্কিল কাজের বেতন তুলনামূলকভাবে ভালো, খুব একটা খারাপ না। রাশিয়ার বিভিন্ন ফ্যাক্টরিগুলোতে কিন্তু সাধারণত ঘন্টাভিত্তিক বেতন দেওয়া হয়। বিভিন্ন শহর ভেদে এই বেতনটা কিছুটা আলাদা হতে পারে, তবে সাধারণত অ্যাভারেজলি সেটা 200 থেকে 300 রুবল পর্যন্ত হতে পারে। তো সেই ক্ষেত্রে মাসিক ইনকাম দাঁড়ায় মোটামুটি 50,000 থেকে 70,000 রুবল পর্যন্ত। আর যদি ওভার টাইম করেন বা এক্সট্রা টাইম দেন তাহলে আপনি 80,000 রুবল পর্যন্ত কিন্তু ইনকাম করা সম্ভব। তবে শহর ভেদে কিন্তু এই আয়টা ভিন্ন হতে পারে। এছাড়া যদি রাশিয়াতে কোনো রেস্টুরেন্টে কাজ করেন কিচেন হেল্পার হিসেবে অথবা ক্লিনার হিসেবে অথবা ক্যাশিয়ার হিসেবে কাজ করেন তাহলে সাধারণত 45,000 থেকে 60,000 রুবল পর্যন্ত বেতন হয়ে থাকে। তবে যদি কাস্টমার সার্ভিসে বা ওয়েটার হিসেবে কাজ করা যায় তাহলে আলাদা টিপস থাকে, সেই কারণে বেতনের সাথে এটা প্লাস হয়ে যায়। তো ফুড ডেলিভারি করে সাধারণত দিনে 2,000 থেকে 3,000 রুবল পর্যন্ত কিন্তু ইনকাম করা সম্ভব। অর্থাৎ কাজ যত বেশি করবেন ইনকাম তত বেশি হবে। তবে আবহাওয়ার বিষয়টা এখানে একটা বড় চ্যালেঞ্জ, কারণ শীতকালে কাজ করা অনেক কষ্টকর। তাই যারা ফুড ডেলিভারি করতে চান পার্মানেন্টলি তাদের জন্য কিন্তু শীতের দিনে আউটডোর কাজ করা অনেকটা কষ্টকর হয়ে যাবে। তো এবার সে বিষয়ে জানবো যে রাশিয়াতে কাজের ক্ষেত্রে কি কি অসুবিধা আছে। রাশিয়াতে যদি আপনি এই কাজ করতে চান সেক্ষেত্রে যেসব অসুবিধা আছে তার মধ্যে সবচেয়ে প্রধান হলো ভাষা সমস্যা। অনেকেই রাশিয়াতে রাশিয়ান ভাষা না জেনেই চলে আসে। পরবর্তীতে আসার পরে কিন্তু তারা তাদের কর্মক্ষেত্রে অথবা যারা পড়াশোনা করেন তাদের ক্ষেত্রে কিন্তু এই ভাষাটা সবচেয়ে বড় প্রবলেম হয়ে যায়। রাশিয়ান ভাষা না জানলে অনেক সময় যোগাযোগের সমস্যা হয়। আপনি লোকাল মানুষদের সাথে কথাবার্তা বলতে পারবেন না, অথবা যদি কোনো রেস্টুরেন্টে কাজ করেন সেখানে অর্ডার নেওয়া বা অর্ডার দেওয়া সব কিন্তু আপনার রাশিয়ান ভাষাতেই করতে হবে। এছাড়া অনেকেই রাশিয়াতে ভিজিট ভিসায় এসে সেটেল হওয়ার চিন্তা ভাবনা করেন, অথবা সামান্য কিছুদিনের জন্য ট্যুরিস্ট ভিসায় এসে তারা পার্মানেন্টলি এখানে কাজ করতে চান। তো তাদের জন্য সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তারা কিন্তু রাশিয়াতে বেশি দিন সার্ভাইভ করতে পারবেন না। অর্থাৎ তাদের ভিসা শেষ হওয়ার পরে কিন্তু তাদেরকে তাদের নিজস্ব কান্ট্রিতে ব্যাক করে দেওয়া হবে। এবং রাশিয়া এই ব্যাপারে কিন্তু সবচেয়ে কঠিন পদক্ষেপ নিতে যাচ্ছে। আর আমরা সবাই জানি যে রাশিয়াতে ঠান্ডা আবহাওয়া অনেক সময় বড় বাধা হয়ে দাঁড়ায়। বিশেষ করে শীতকালে কাজ করতে খুবই কষ্ট হয়। যারা বিভিন্ন ফ্যাক্টরিতে কাজ করেন বা আউটডোরে কাজ করেন তাদের জন্য কিন্তু এই ঠান্ডার ভিতর আউটডোরে কাজ করা খুবই কষ্টকর। অতএব যাদের শারীরিক সমস্যা আছে, যাদের হাঁপানি অথবা নিউমোনিয়া যে এই জাতীয় কোনো সমস্যা আছে তারা কিন্তু এসব ঠান্ডার দেশে আসলে লং টাইম কাজ করতে পারবেন না। আরেকটা অসুবিধা হচ্ছে রাশিয়ান ভাষা না জানার কারণে যারা বাংলাদেশ থেকে রাশিয়াতে আসে তারা অনেকেই যে কন্ট্রাক্ট পেপার সাইন করে সে সম্পর্কে তাদের ভালো কোনো ধারণা থাকে না। কাজেই বাংলাদেশ থেকে রাশিয়াতে আসার আগে আমি বলবো যে আপনারা কন্ট্রাক্ট লেটারটা খুব ভালোভাবে পড়বেন, আপনাদের বেতন কত দেওয়া হবে এবং আপনারা কি কি সুবিধা পাবেন বা কি কি অসুবিধা আছে সব কিছু ভালোভাবে জেনেই তারপরে আপনি আপনার কন্ট্রাক্ট পেপার সাইন করবেন। অনেকে এটা না জেনে শুধুমাত্র চলে আসার পরেই কিন্তু বাস্তবতাটা বুঝতে পারে এবং তারা কঠিন সমস্যার সম্মুখীন হয়। এবার জানবো রাশিয়াতে কর্মচারীরা আসলে কত দিনের বাৎসরিক ছুটি পায়। রাশিয়ায় কর্মচারীদের জন্য সাধারণত 28 দিন বাৎসরিক ছুটির নিয়ম রয়েছে। যারা দীর্ঘমেয়াদী কন্ট্রাক্টে কাজ করেন তারা এই ছুটি পুরোপুরি পেয়ে থাকেন। তবে কিছু কোম্পানিতে ছুটি পাওয়া যায় পর্যায়ক্রমে, অর্থাৎ আপনি যদি একসাথে 28 দিন ছুটি না নেন তাহলে আপনি 2 ভাগে বিভক্ত করে ওই ছুটি নিতে পারেন, অর্থাৎ 10 দিন বা 15 দিন এভাবে আলাদা আলাদা করে আপনি ছুটি নিতে পারবেন। এছাড়া বিভিন্ন কোম্পানি কিন্তু অনেক সময় সরকারি যে ছুটিগুলো থাকে সেগুলো ছুটি হিসেবে কাউন্ট করে, অতএব ওই দিনগুলোতে আপনি কিন্তু আলাদাভাবে ছুটি পাবেন। আর যদি আপনার কোনো শারীরিক সমস্যা হয় বা মেডিকেল জনিত কোনো প্রবলেম হয় তাহলে আপনি আলাদা এক্সট্রা ছুটি নিতে পারবেন। তবে সেই ক্ষেত্রে আপনার মেডিকেল ডকুমেন্টস এবং আপনার প্রবলেমের যত কাগজপত্র আছে সব কিছু সেই কোম্পানিতে দেখাতে হবে। আর রাশিয়াতে সাধারণত শনি এবং রবিবার এই 2টা দিন হচ্ছে সাপ্তাহিক ছুটির দিন। সোমবার থেকে এদের কার্যক্রম শুরু হয়। তো রাশিয়াতে যেমন আসার ক্ষেত্রে অনেক সুযোগ সুবিধা রয়েছে তেমনই কিন্তু অসুবিধাও রয়েছে। অতএব যারা রাশিয়াতে কাজের ক্ষেত্রে বা পড়াশোনার জন্য আসতে চাচ্ছেন তাদের উভয়কে কিন্তু
সুবিধা এবং অসুবিধা দুইটি বিবেচনা করতে হবে। এক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। যেমন রাশিয়াতে কাজ করতে গেলে কিছু বিষয়ে সাবধান থাকা জরুরি। তার মধ্যে প্রথমত হচ্ছে কে দালালের মাধ্যমে সরাসরি চলে আসেন, কোন কোম্পানিতে আসছেন বা কি কাজ করবেন, আপনার কন্ট্রাক্ট পেপারে কি কি লেখা আছে, কি কি সুযোগ সুবিধা পাবেন, বেতন কত হবে বা কি অসুবিধা থাকবে সেই সম্পর্কে ডিটেলস জানেন না। দ্বিতীয়ত কাজের আগে অবশ্যই চুক্তিপত্র ভালো করে পড়ে নিতে হবে। কাজের পরিবেশ, বেতন এবং ছুটির বিষয়গুলো স্পষ্ট থাকা উচিত। তৃতীয়ত যারা রাশিয়াতে আসবেন তারা রাশিয়াতে আসার আগেই কিছু বেসিক রাশিয়ান ভাষা শিখে আসবেন। এছাড়া নিজের কাগজপত্র সবসময় হালনাগাদ এবং হাতে রাখা উচিত। আর আবহাওয়ার দিকটাও মাথায় রাখতে হবে, যেহেতু রাশিয়া একটি ঠান্ডা প্রধান দেশ, কাজেই সেরকম কাপড় চোপড় অথবা মানসিক প্রস্তুতি থাকতে হবে। তাই রাশিয়াতে কাজের যেমন সুযোগ রয়েছে তেমনি আবার কিছু চ্যালেঞ্জও রয়েছে। তবে সঠিক পরিকল্পনা, সতর্কতা এবং বৈধ কাগজপত্র থাকলে আপনি নিশ্চিন্তে কাজ করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওতে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী পর্বের জন্য আমাদের সাথে থাকুন। পরে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।